বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা নাকি কর্পোরেট সাম্রাজ্য? বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীগুলোকে দেখুন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, এমনকি উত্তর কোরিয়া। এদের সেনাবাহিনী যুদ্ধ করে, অস্ত্র তৈরি করে, প্রতিরক্ষা গবেষণায় বিনিয়োগ করে। কিন্তু আমাদের সেনাবাহিনী, তারা কি আসলে যুদ্ধের জন্য প্রস্তুত? একটি দেশের সেনাবাহিনী যদি ব্যাংক, হোটেল, আবাসন, গলফ ক্লাব, ট্রাভেল এজেন্সি, শপিং মল, পেট্রোল পাম্প, সিমেন্ট ফ্যাক্টরি, ফুড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, গার্মেন্টস সব কিছুই চালায়, তাহলে আসল প্রতিরক্ষার দায়িত্ব কে নিবে? এই বিশাল ব্যবসা সাম্রাজ্য এই সেনাবাহিনীর মূল দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি পেশাদার সেনাবাহিনী যখন বাণিজ্যে জড়িয়ে পড়ে, তখন তার যুদ্ধের সক্ষমতা কি ক্ষতিগ্রস্ত হয় না? সেনাবাহিনী কি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, নাকি কর্পোরেট দুনিয়ায় প্রতিযোগিতায় নামছে? যদি সেনাবাহিনী ব্যবসায় এতটাই সফল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কি বাংলাদেশ ন্যাশনাল আর্মি কর্পোরেশন হবে? আমাদের সেনাবাহিনীকে মাঝে মাঝে মনে হয় বিশাল বড় স্পোর্টস ক্লাব। ফুটবল, হ্যান্ডবল, হকি, গলফ ইত্যাদিতে কেন সেনাবাহিনী জড়িত? একজন সেনা সদস্যকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় নাকি গোল দেওয়ার প্রশিক্ষণ? বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীগুলো কি করে? তারা সামরিক মহড়া চালায়, অস্ত্রের পরীক্ষা করে, গবেষণা করে, আর আমরা ফুটবল নিয়ে ব্যস্ত। রাশিয়ার ওয়াগনার গ্রুপ, ফ্রান্সের আফ্রিকা অভিযান, যুক্তরাষ্ট্রের ন্যাটো অপারেশন, এসব দেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে সক্রিয়। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ শান্তিরক্ষা মিশনে যাওয়া। একটি দেশের সেনাবাহিনী যদি বছরের পর বছর ধরে শুধু শান্তিরক্ষা মিশনেই ব্যস্ত থাকে, তাহলে কিভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে? গোটা দুনিয়ায় শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো কি করে? অন্য দেশের ষড়যন্ত্র রুখে দেয়, বৈদেশিক হুমকি প্রতিহত করতে কাজ করে, তাদের শত্রুদের টার্গেট করে নিশ্চিহ্ন পর্যন্ত করে দেয়। বাংলাদেশের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের দেশের সাধারণ জনগণের বিরুদ্ধেই অপারেশনে ব্যস্ত। তাদের কাজ কি হওয়া উচিত? রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করা, বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা। কিন্তু বাস্তবতা, আমরা শুনি যে তারা বিরোধী মতাদর্শের মানুষকে হয়রানি, সাংবাদিক, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর নজরদারি চালানো, আড়ি পাতা, গুম, আয়নাঘর, কে টক শোতে যাবে যাবে না এই কাজ করা। বিগত 16 বছরে বাংলাদেশে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলছে এতে সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর হাত আছে। যে সংস্থাগুলোর কাজ হওয়া উচিত দেশ রক্ষা করা, তারা যদি জনগণ দমন করতে ব্যস্ত থাকে, তাহলে সত্যিকারের হুমকি কে প্রতিহত করবে? কিছুদিন আগেই সাবেক ডিজিআইফের ডিজির বাসা থেকে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করেছে। গুম, খুন, রাজনৈতিক নিপীড়ন, ফোন, আড়ি পাতা, এসব অভিযোগ কেন বারবার তাদের বিরুদ্ধে আসে? তারা কি সত্যি দেশের জন্য কাজ করছে, নাকি ক্ষমতার পাহারাদার হয়ে উঠেছে? বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের এক কালো অধ্যায় 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড। 57 জন সামরিক কর্মকর্তা নির্মমভাবে নিহত হলেন। কিন্তু আমাদের সেনাবাহিনী তখন কি করছিল? সম্প্রতি সেনাপ্রধান বলেছেন এটি শুধুমাত্র বিডিআর, বর্তমানে বিজিবির করা ঘটনা। কিন্তু সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে সেনাবাহিনীর ভিতরেই বিশেষ দেশের এজেন্টরা কাজ করেছিল। সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনী কেউই সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি, কেউই দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শুধু তাই নয়, সেই সময়ের সামরিক নেতৃত্ব সাহসী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। একটি
পেশাদার সেনাবাহিনী যখন অভ্যন্তরীণ সংকটেও শক্তভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না, তখন প্রশ্ন ওঠে, যদি কখনো বাইরের কোনো শক্তি আক্রমণ করে তখন কি হবে? এটাই কি আমাদের সেনাবাহিনী বাস্তব চিত্র, যেখানে যুদ্ধের বদলে প্রশাসন ও ব্যবসা নিয়ে বেশি চিন্তা করা হয়? একটি দেশের সেনানিবাস মানে কি? এটি কি সর্বোচ্চ নিরাপদ জায়গা হওয়ার কথা নয়? তাহলে কেন সেনানিবাসের ভিতরেই এমন ঘটনা ঘটে যার বিচার হয় না? কথা বলছি কুমিল্লা সেনানিবাসে সংঘটিত তনু হত্যাকাণ্ডের ব্যাপারে। এই হত্যাকাণ্ডে সেনানিবাসের সদস্যদের নাম আসলেও আজও বিচার হয়নি। একটি সেনাবাহিনী যখন তাদের আসল কাজ ছেড়ে ব্যবসা বাণিজ্য, হাসপাতাল, নির্মাণ প্রকল্প, ফুটবল এসব কাজে ব্যস্ত থাকে, তখন এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেশি থাকে। কারণ তখন পেশাদারিত্বের চেয়ে ক্ষমতা বেশি প্রাধান্য পায়। যদি সেনাবাহিনীর নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় অপরাধ হয় এবং এর বিচার না হয়, তাহলে বাহিরে তারা কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে? একজন সেনা কর্মকর্তা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত একজন অফিসার যদি নিজের দেশেই নিরাপদ না থাকেন, তাহলে দেশের নিরাপত্তা কে দিবে? 2020 সালে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কক্সবাজারে প্রকাশ্যে গুলি করে মারা হলো। প্রধান অভিযুক্ত ছিলেন তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ। সেই ওসি প্রদীপের রায় আজও কার্যকর হয় না। প্রশ্ন হলো, কেন সেনাবাহিনী তাদের এক সাবেক কর্মকর্তার জন্য ন্যায়ের দাবিতে সরব হয়নি? কেন বিচার এখনো বাস্তবায়ন হয়নি? যখন সেনাবাহিনী তাদের আসল কাজ ভুলে যায়, তখন তাদের নিজেদের সদস্যরাও অবহেলিত হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দিবে? একটি দেশের সেনাবাহিনী যদি ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে থাকে, তাহলে তারা কখনোই বিশ্বমানের সামরিক বাহিনী হতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী কি ভবিষ্যতে সত্যিকারের শক্তিশালী সামরিক বাহিনী হয়ে উঠবে, নাকি ব্যবসা ও খেলাধুলায় সীমাবদ্ধ থাকবে?